এত এত সবজির খোসা নিয়ে আবার চলে এলাম আমার ছাদ বাগানে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। আজকে বেশ কিছুদিন পর আবার নতুন করে কিছু চারা বসাচ্ছি। কি করে বসাচ্ছি সেই একই পদ্ধতি, তবু আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি দুটো বেগুনের চারা এবং দুটো টমেটোর চারা এই দুটো নতুন টবে বসাবো আজকে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। একই নিয়মে আমি চারা বসাবো। প্রথমে নিচে কিছু দিয়ে নিলাম যাতে ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। আর কিছু শুকনো ডালপালা এবং পাতা কিছু ছিল আমার ছাদ বাগানে, সেগুলো দিয়ে আমি নিচে তলানিটা একটু পুরো করে দিব। এবং তার উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে মাটির একটা লেয়ার যাবে। এবং তারপরে কি কি আমি দিচ্ছি ধাপে ধাপে সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যখন এই নার্সারিতে যাওয়া হয় তখন এত এত চারা, মানে দেখে প্রাণটা জুড়ে যায় আর মনে হয় না তাদের রেখে বাসায় চলে আসি। কিছু না কিছু সাথে নিয়ে চলেই আসতে হয়। সে এরকমই আজকে হয়েছে। আমি নার্সারি থেকে দুটো চারা সংগ্রহ করেছি টমেটোর। আর বেগুনের চারাগুলো আমার ধাপে ধাপে বাড়িতেই হচ্ছিল। সেখান থেকে আমি আজকে দুটো চারা প্রতিস্থাপন করব ইনশাল্লাহ। এবং প্রথমে যে লেয়ারটা দিয়েছি সেটা হলো খড় বা শুকনো ডালপালা, শুকনো পাতা। এটার উপরের ভাগে যেটা দিব সেটা হচ্ছে শুকনো ঝরঝরে বাগানের মাটি, নর্মাল গার্ডেন সয়েল। আমরা যারা বাগান করি তাদের কিন্তু একটা নেশা থাকে গাছ কেনার। মানে নিজের চারাও বসাই, আবার নার্সারিতে যদি কোনো নতুন চারা দেখি, নতুন ভ্যারাইটি দেখি, ফুলের চারা, সবজির চারা, সাথে করে বাসায় নিয়ে আসতেই হবে। এমনই হয়েছে আজকে আমার সাথে। যাই হোক, আমি নার্সারি থেকে দুটো টমেটোর চারা সংগ্রহ করেছি। আর বেগুনের চারাগুলো ধাপে ধাপে আমার বাড়িতেই আস্তে আস্তে বড় হচ্ছিল, আমি আস্তে আস্তে প্রতিস্থাপন করছিলাম। এ হচ্ছে আমার লাস্ট। তবে বেগুন লাগানোর, চারা লাগানোর কোনো নির্দিষ্ট সময় নেই। এটা শীতের সময় হয়, কিন্তু সারা বছরই কিন্তু বেগুন চাষ করা যায়। সেইভাবেই আমি ধাপে ধাপে বেগুনের চারাগুলো প্রতিস্থাপন করে নিয়েছি। মানে এই তো এখন বাগানের মাটি দিচ্ছি। প্রথম লেয়ারে শুকনো ঝরঝরে যে পাতাগুলো ছিল, খড়কুটো ছিল, সেগুলো দিয়েছি। নেক্সট স্টেপে যেটা দিচ্ছি সেটা হলো বাগানের সাধারণ মাটি। এটা হচ্ছে সেকেন্ড স্তর। আর থার্ড স্তরে যেটা যাবে সেটা হচ্ছে সবজি পচা। এটা আমার বেশ কিছুদিন রাখা ছিল, সময় পাইনি। সেজন্য আজকে অনেক দিন পর, প্রায় 4 থেকে 5 দিন হবে, এটা 4 থেকে 5 দিন পরের এই অবস্থা। আমি এটা এখন টবের নিচে দিয়ে দিচ্ছি। আশা করি এটা তাড়াতাড়ি খুব দ্রুত পচে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে এবং গাছের জন্য এটা খুবই উপকারী একটা সার। এটা কিন্তু বিনে পয়সায়, বিনা পরিশ্রমে, একটু শুধু ভালোবাসা যদি আপনাদের থাকে বাগানের প্রতি, তাহলে অবভিয়াসলি আপনারা এই সারটা বাড়িতেই বানাতে পারবেন। কোনো বেগ পেতে হবে না। প্রতিদিনকার যে সবজির খোসাগুলো জমে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখবেন। আর যদি কেউ এরকম স্যাঁতসেঁতে গন্ধযুক্ত জিনিসটা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিতে পারি। যারা দুর্গন্ধ মুক্ত সবজি খোসা দিয়ে জৈব সার তৈরি করতে চান তাদের জন্য বলছি, তারা ছাদে একটা প্লাস্টিকের ব্যাগ বিছিয়ে তার উপর সবজির খোসাগুলো শুকিয়ে নেবেন। তাহলে হবে কি, যে ময়েস্টটা থাকে সেটা সূর্যের আলোতে, সূর্যের তাপে সেই ময়েস্টটা চলে যাবে। সবজির খোসাগুলো একটু ড্রাই হবে। এবং ড্রাই থাকলে যেটা হবে সেটা সবজির খোসাগুলো পচবে না এবং দুর্গন্ধ হবে না। আপনারা এভাবে ধীরে ধীরে সবজির খোসাগুলো জমিয়ে একটা জৈব সার তৈরি করে নিতে পারি ইজিলি। তবে আমার জন্য এটাই সুবিধে, কারণ আমি আবার রোদে শুকাবো, আবার সেটাকে জৈব সারে পরিণত করব। তার চেয়ে আমার কাছে কোনো দুর্গন্ধ মনে হয় না, কারণ আমি সবজির খোসা দিয়ে সবসময় এইভাবেই তরল সার এবং ডিকম্পোস্ট তৈরি করে থাকি। যাই হোক, আপনারা দুভাবেই করতে পারেন, যার যেটা পছন্দ সেটা সেভাবে করতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। এই তো সবজির খোসার উপরে আমি টমেটোর চারা দুটো বসিয়ে দিলাম। বসানোর পরে চতুর্দিক দিয়ে আমি এখন মাটি দিয়ে দিব। মাটি দিয়ে, মানে সার মিশ্রিত মাটি।
এখন আমি আবার বলে দিচ্ছি, এই নতুন একটা কন্টেনারের নিচে যেটা দিয়েছে শুকনো ডালপালা বা শুকনো পাতা, এর উপরে ভাগে দিয়েছি মাটির একটা সাধারণ গার্ডেন সয়েলের একটা লেয়ার, তার উপরে দিয়েছি সবজির খোসা, এবং সবজির খোসা দেওয়ার পরে সরাসরি আমি কিন্তু টমেটো চারাটা বসিয়ে দিয়েছি, এবং বসানোর পরে চতুর্দিকে কিন্তু আমি মাটি দিয়েছি। টমেটো চারা বসানোর ক্ষেত্রে একটা পথ অবশ্যই আপনারা মনে রাখবেন, একটা টিপস বা ট্রিক্স যেটাই বলেন, সেটা হচ্ছে টমেটো চারাগুলো একটু গভীরে বসাতে হয়। তাহলে হবে কি, স্টেমটা যেটা আছে মূল স্টেম, সেটা কিন্তু শক্ত হবে এবং মজবুত হবে। যদি মূল স্টেমটা মজবুত হয় তাহলে অবভিয়াসলি খুব সুন্দর টমেটো ধরবে গাছে। জানি না এবার ফলনটা কেমন হবে, তবু যত্ন করছি, যতটুকু ফল পাবো সেটাতেই সন্তুষ্ট। এখন টমেটো চারা লাগানোর পরে এখন যেটা লাগাচ্ছি সেটা হলো বেগুনের দুটো চারা, সেটা আমি বাসাই করেছিলাম। বেগুনের চারা বসানোর ক্ষেত্রে সরাসরি কিন্তু আপনারা এরকম সবজির খোসার উপর টমেটো চারার মতো বসাতে পারবেন না। সবজির খোসা দেওয়ার পরে আরেকটা লেয়ার দিচ্ছি, সেটা হলো মাটির লেয়ার। বেগুনের চারা লাগানোর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম, সেটা হলো আপনারা সরাসরি কিন্তু বেগুনের চারাটা সবজির খোসার উপরে না দেওয়াই ভালো। সেই জন্য আমি সবজির খোসার উপরে আরেকটা মাটির লেয়ার দিয়ে নিলাম। এখন বেগুনের চারাটা প্রতিস্থাপন করব। এটা আমার সবুজ ভ্যারাইটির গোল বেগুন। এই নিয়ে আমি আমার ছাদ বাগানে প্রায় 5 রকমের বেগুনের চারা লাগালাম। এটাই হচ্ছে লাস্ট এই শীতের সিজনে। এটা গরম পর্যন্ত চলে যাবে, গরম শেষ হয়ে আগামী শীত পর্যন্ত এই চারাগুলো থেকে বেগুন ইনশাল্লাহ পাবো আশা করি। নেক্সট শীতের সিজনে আবার নতুন করে চারা বসাবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি কিন্তু একটা চারা বসানো হয়ে গেল, এখন আমার সেকেন্ড চারাটা আমি বসাচ্ছি। এবং এই বেগুনের চারাগুলো যখন বড় হতে থাকবে আর নিচে যে সবজির খোসাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে সারে পরিণত হয়ে যাবে। খুব একটা সার এই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়বে না আশা করি। আর কিছু লাগাবো হচ্ছে গোল আলু। এটা একবার আমি লাগিয়েছিলাম 2টা বস্তায়, এখন লাস্ট একটা বস্তায় আমি এটা বসাবো। এই নিয়ে আমার 3টা বস্তা গোল আলু বসানো হয়ে গেল। আলুর জন্য মাটি কিভাবে প্রস্তুত করেছিলাম, কিভাবে বসিয়েছিলাম, কিভাবে চারা প্রতিস্থাপন করেছিলাম বা চারা করেছিলাম, সবই আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমার ভিউয়ার্স বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় আমার ভিডিওর চ্যানেল ঘুরে আসতে পারেন, সেখানে সব আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। আলুর মাটি প্রস্তুতের একটা শর্ত হলো মাটিটা খুব ঝুরঝুরা হতে হবে। ঝুরঝুরা মাটিতে আলু, তারপরে এই মাটির নিচে যে সবজিগুলো হয় সেটা খুব ভালো হয়। এবং সাথে একটু বালু মিক্স করে নিতে হবে এবং ছাই। অন্যান্য রাসায়নিক সার বা জৈব সার যেটাই আপনারা দেন না কেন, মাটিটার মধ্যে একটু বালি আর একটু ছাই মিশিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে, এটা হচ্ছে মূল উপাদান। আমরা তো বিভিন্ন জৈব সার প্রয়োগ করি, কেউ গোবর সার দেই, কেউ পাতা পচা সার দেই, কেউ কেঁচো সার দেই। আর বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো তো আলুর জন্য অবশ্যই লাগবে অবভিয়াসলি, এবং একটু চুন। এই দিয়ে মাটিটা প্রস্তুত করে যদি আপনারা আলু চাষ করেন অনেক ভালো একটা ফলন পাবেন আশা করি। এবং মাটির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিটা যেন একেবারে শক্ত
শক্ত না হয়, একটু ঝুরঝুরে থাকে। কেউ আবার কোকোপিটও ইউজ করেন, কোকোপিট ইউজ করলেও বেশ ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়। যার যেটা সুবিধা সেইভাবে মাটিটা ঝুরঝুরে করে নিয়ে যদি আলু চাষ করেন, অবশ্যই আলু ভালো হবে ছাদ বাগানে। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে মাটিটা প্রস্তুত করে নিলাম। আমার একটু ডিমের খোসা অবশিষ্ট ছিল, আমি গাছে কিছুক্ষণ আগে বেশ কিছু গাছে ডিমের খোসা দিয়েছে, সেখান থেকে কিছু ছিল, আমি সেই খোসাটাও এই আলুর চাষের মধ্যে আলুর মাটি প্রস্তুত করার সময় দিয়ে দিলাম। অনেক কিছুই মিক্স করেছি, এখন বস্তাটা আমি ভরবো। যাই হোক, এই ধরনের আলুটা কিন্তু এটা সাদা আলু, আমাদের লাল আলু না, সাদা আলু। সাদা আলুর একটা বৈশিষ্ট্য হলো কি, আলুটা কিন্তু মাটির উপরই ভাগে থাকে, সেই জন্য আলুটা গাছ যতই বড় হবে শিকড়টা কিন্তু উপরের দিকে ভেসে আসে। এই জন্য বস্তায় লাগালে একটা সুবিধা হয়, আলু উপর দিকে উঠবে বা শিকড় দেখা গেলে আবার নতুন করে মাটি দিয়ে বস্তাটা একটু বড় বড় করে দেওয়া যায় বা একটু স্পেস পাওয়া যায়। সেই জন্য আমরা যারা ছাদ বাগানে আলু চাষ করব, অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যারা জমিতে চাষ করে তাদের কিন্তু এই অসুবিধাটা হয় না, কারণ তারা গুঁড়াটা বেঁধে দিয়ে একটু উঁচু করে দিতে পারে, পর্যাপ্ত স্পেস আছে, জায়গা আছে। আমরা যেহেতু ছাদ বাগানে একটু অল্প পরিসরে সবজি চাষাবাদ করি, সেই জন্য একটু টেকনিক অবলম্বন করে অবশ্যই আমাদের কাজ করতে হবে, তাহলে ভালো ফলন আপনারা পাবেন। আমার ছেলে কিন্তু অলরেডি চলে এসছে আমাকে হেল্প করার জন্য। এই আলুর বীজগুলো যখন আমি বালু থেকে তুলছিলাম তখন সেও আমাকে হেল্প করেছে, এবং এখন যখন আমি বস্তায় এটা বসাচ্ছি, দেখেন কি সুন্দর আলুর বীজ হয়েছে। এটা কিন্তু আমার ঘরের আলু থেকে তৈরি করা, শুধুমাত্র লাল বালুতে আমি বসিয়ে রেখেছিলাম একটানা 15 দিন। মাঝে কয়েকদিন আমি একটু পানি ছিটে দিয়েছিলাম, বেশি না। দেখেন প্রতিটা আলুতেই কিন্তু শিকড় বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু চমৎকারভাবে আপনারা নিজেরাই একটা নতুন কিছু উদ্ভাবন করতে পারেন, নিজেরাই কিন্তু আলু থেকে আলুর চারা তৈরি করে সেটা মাটিতে প্রতিস্থাপন করেন, কিছুটা হলেও চাহিদা মিটবে। নতুন করে আলু লাগালাম, সেই সাথে যে আলুগুলোতে পূর্বে লাগিয়েছিলাম সেগুলোতে একটু মাটি দিব যাতে গাছগুলা একটু বড় হয়। এই তো আরেকটা কি সুন্দর শিকড় গজিয়েছে, দেখেন এটা কিন্তু আমার ছেলে দেখালো ক্যামেরার সামনে। যাই হোক, আমার ছেলে কিন্তু খুব উৎসাহ পায় বাগান করে, যখন আমি কাজ করি বাগানে সেও কিন্তু এসে আমাকে হেল্প করে, আমাকে সাহায্য করে। এই তো আমি বসিয়ে দিলাম, এইভাবে বসাতে দেখেন অনেকগুলো আলু, দুটো বস্তায় আমি বসাবো। এতে একটা বসিয়ে দিলাম, নেক্সট আরেকটা, একটু মাটিটা সরিয়ে নিয়ে জাস্ট শিকড় যেদিকে হয়েছে সেই শিকড়টা উল্টো দিকে দিয়ে আলুটা, এই তো দেখুন শিকড়ের অংশটা কিন্তু মাটির দিকে দিতে হবে। এই তো এইভাবে আমার ছেলেও কিন্তু হাত লাগাচ্ছে, বলছে মা আমি কিন্তু এটা লাগাবো। আমি বলছি ঠিক আছে তুমি লাগাও, আমি কিন্তু কোনো কাজে তাকে বাধা দেই না। যাই হোক, এই যে শিকড়টা ঠিক মতো দিতে পারিনি, আমি মাটি দিয়ে ঢেকে দিলাম। গাছটা যখন বড় হবে আবার কিন্তু শিকড় দেখা গেলে এর মধ্যে আবার একটু মাটি দিতে হবে, যাতে কখন শিকড়টা দেখা না যায়। নতুন করে আজ আলু বসালাম, এবং পুরনো যে আলু গাছগুলো আছে, আদার গাছগুলো আছে, সেগুলোতে একটু মাটি দিয়ে দিব গোড়াতে, আর একটু সার দিয়ে দিব আজকে। আজকে এই কাজই আজকে ছাদ বাগানে করা হলো। আর ক্যামেরার বাইরে যেটা করেছিলাম সেটা সমস্ত গাছগুলোতে আমি এক মুঠ করে ডিমের খোসা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে গাছগুলোতে ক্যালসিয়ামের অভাব না হয়। সেই ভিডিওটা ধারণ করা হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। এই হচ্ছে আমার আদা গাছ, ধাপে ধাপে প্রায় আমি 4 বস্তা আদা এবার লাগিয়েছি। এটা লাস্ট যে বস্তাটা আমি লাগিয়েছিলাম সেই বস্তাটায় আমি একটু আলুর মাটিটা যেটা প্রস্তুত করেছি সেই মাটিটাই আমি এখানে দিয়ে দিলাম, সার মিশ্রিত মাটি। এই তো। আর যেই সবজির খোসাগুলো বেঁচে ছিল সেগুলো হচ্ছে কিছু টমেটো গোড়ায় আমি দিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু প্রচুর সার, আমি কিন্তু জৈবভাবে এইটাই দেই, এইভাবেই চাষ করি। আর অল্প বিস্তর আমি একটু গোবর সার ইউজ করি। আর আপনাদের সামনে তো আমি হামেশাই তরল লিকুইড সারটা ইউজ করি, কখনো বা আর সরিষা খোলের তরল সার, কখনো সবজি খোসার তরল সার। এভাবে আমি প্রতি গাছেই সবসময় অল্টারনেট করে করে সার প্রয়োগ করে থাকি। আর কিছু কীটনাশক প্রয়োগ করি, সেটা হচ্ছে ঘরোয়া ঘরোয়া কীটনাশক। অন্য কোনো ভিডিওতে অবশ্যই এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।